এই পার্টিটা যেন অনেক পার্টির মতো যে মুসলিম লীগ এক সময় এই পাকিস্তানের স্বাধীনতা ছিল সেটা আজকে এরকম আমাদের জাসদের কথা নয়। আমাদের স্বাধীনতার পরে একটা টকবগে রাজনৈতিক পার্টি আজকে প্রায় বিলুপ্তি। তিনি বলে গিয়েছেন যে আমার পার্টিটা যেন থাকে এবং মানুষের জন্য যেন থাকে। আমরা সেই জন্য আজকে আমার জীবনে আমি আমার পার্টি থেকে আমার নেতা ঈশ্বর সাহেব থেকে যা পেয়েছি আমার পাওয়ার কিচ্ছু। আমি এই দেশের পররাষ্ট্রমন্ত্রী 12 বছর মন্ত্রী ছিলাম, আমার পাওয়ার কিছু আছে পার্টিতে। একটি কারণে সেই ঈশ্বর সাহেবের সেই অনুরোধ পার্টি যেন আমরা যখন দেখলাম আমাদের চেয়ারম্যান যে কাজের যে অ্যাক্টিভিটি যে কাজগুলো তিনি করছেন তাতে পার্টির অংশ। একটা পার্টিতে যখন পদ পেতে টাকা খরচ করতে হয় সেই পার্টি করছেন, পার্টি থাকতে পারে পদ দিয়ে যেখানে বাণিজ্য হয় যে পার্টি আমরা দেখছি হঠাৎ করে 45 জনের পদোন্নতি। আমি মহাসচিবকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, হঠাৎ করে তোমরা 45 জন লোককে একসাথে এরকম প্রমোশন দিচ্ছ? আমি তো কিছু চাই। আমার তুমি জানো না মাইনে, তুমি জানো না, তুমি তো পার্টির মাস, তোমার অনুমোদন ছাড়া যদিও চেয়ারম্যান পদোন্নতি দেবেন কিন্তু তার সম্মতি তোমার সম্মতি ছাড়া কি করে? সেই জিনিসটা আপনারা শুনেছেন জহির সেই মিটিং ভিতরে যে কোনো কারসাজি করেন কনস্পিরেসি করেন, সে তো প্রেসিডেন্ট মিটিং এ বলেছে যে হিসাব আমাদের চাঁদা নিচ্ছে, আমাদের মনোনয়ন পত্র বিক্রি করে প্রায় 3 কোটি টাকার মতো আপনারা পেয়েছেন, এই টাকাগুলোর হিসাব। এটাই হচ্ছে তার দোষ। এবং আমাদের মোস্তফা সে বিশেষ কম মুজিবুল জন্য তার সাথে দেখা করে বলেছেন যে আমি আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে কাজ করতে চাই, কিন্তু একটি সেটা কি বিশের কম এই ধারা আপনাকে বিলুপ্ত করতে হবে আমাদের কারণ এটা হতে পারে না। আপনি গণতন্ত্রের কথা বলবেন আর আপনার দলের গঠনতন্ত্রে আপনার সবচেয়ে বড় স্বৈরাচারী ধারা আপনার রাখবেন, এটা কি হতে পারে? আপনি কি গণতন্ত্র করবেন? আপনি মানুষের কাছে কি করে যাবেন? মানুষ যদি জিজ্ঞাসা করে আপনি গণতন্ত্রের কথা বলছেন, আপনার গঠনতন্ত্রে কি আছে? আপনি কি খোদা হয়ে গেছে? আজকে একটা কথা বলি, এরশাদ সাহেব তাকে অনেকে মনে করে যেহেতু আগে থেকে এসছে উনি একজন স্বৈরশাসক। এটা যে কত বড় মিথ্যা আমি জানি। তিনি কোনদিন কোন সিদ্ধান্ত আমাদের সাথে আলোচনা ছাড়া এমনকি যেদিন তিনি ক্ষমতা ছাড়েন, ডক্টর মিলন মারা গেলেন, আমরা বুঝতে পারছিলাম যে একটা রাজনৈতিক আন্দোলন হতে যাচ্ছে। তখন এরকম কোন আন্দোলন হয় নাই। 1988 সালে তার চেয়ে বড় আন্দোলন হয়েছিল, ঢাকায় আন্দোলন হয়েছিল, সমগ্র বাংলাদেশে আন্দোলন। 1990 সালের আন্দোলন এটা ঢাকা ভিত্তিক।
এমন বড় বড় আন্দোলন হয়নি, কিন্তু আমরা বুঝতে পারি যে এবারের আন্দোলনটা ডক্টর মিলন একজন লোক মারা গিয়েছে, একজন লোক মারা গিয়েছে, তাও আমাদের গুলিতে না, আপনার পুলিশের গুলিতে না, কোন নিরাপত্তা বাহিনীর গুলিতে না। তারপরও সেদিন আমি চেষ্টা করি পার্থক্য আপনাদেরকে বলব। তার কাছে যখন বললাম, স্যার আমরা তো এত বছর ছিলাম, আমরা অনেক ভালো কাজ করেছি, আমরা অনেক সংস্কার করেছি, আজকে ওষুধের মূল্য আপনি কমিয়ে দিয়েছেন, এই ওষুধ দিতে আপনি উপজেলা করেছেন, আপনি রাস্তাঘাট করেছেন, আপনি এই যমুনা সেতুর সমস্ত কাজ আপনি করে ফেলেছেন, আপনি মায়েরকে মায়ের রাস্তা করেছেন, ব্রিজ করেছেন। আমরা চলে ক্ষমতা এবং আমরা নির্বাচনে যাই, কি হবে? আমরা কম সিট পাবো, আমরা ক্ষমতা দিতে চলে ক্ষমতায় কেউ চাই না। তিনি সেদিন এক মুহূর্ত দেরি করেন নাই, যখন আমাকে জিজ্ঞাসা করলো যে যদি না করে তাহলে রক্ত আর তিনি বলেছিলেন আমাকে যে আমি রক্তপাত চাই না, আপনি বন্দোবস্ত করেন, আমরা ক্ষমতা ছেড়ে দেব। তাই বললাম, স্যার আমি আর আপনাদের সিদ্ধান্ত নিতে আমাদের ফিরে আসতে। তারপর তাদেরকে ডাকা হলো, মজুদ ভাই, জাফর ভাই, তারপর মহসেন ভাই, আরো আছেন মঞ্জু, এদেরকে ডাকা হলো এবং সেখানে আপনারা শুনে আশ্চর্য হবেন, এই ঢাকা টিভি যে অ্যানাউন্সমেন্ট করেছে আমাদের তাদের কাছে কোন কাগজ, একটা টেলিফোন কল যে আমরা আর একটা মানুষ মারা যান সেটা চাই, তাই টেলিফোনে আমরা নির্দেশ দিয়ে এটা কেন বললাম? তার কারণ হচ্ছে আমি আমাদের চেয়ারম্যান সাহেবকে যখন এই কোনো কথা বলি, বিশেষ করে দিচ্ছেন এক ব্যাপারে, বলে যে আমি সেনাপতি, এখন যুদ্ধ বিরাজমান, আমি সেনাপতি একক সিদ্ধান্ত। আর এরশাদ সাহেব তার ক্ষমতা ছেড়েছেন, একক সিদ্ধান্ত নেননি। তিনি আমার সাথে কথা বলেছেন, আমাদের মন্ত্রীদের সাথে কথা বলেছেন, তারপরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন। আর এই তিনি এই বর্তমান চেয়ারম্যান, তিনি তার চেয়ারম্যানের যদি না হতে পারেন সেই জিনিসটাও তিনি কোন রকম তিনি কি করেছেন? তিনি বলছেন আমি চেয়ারম্যান, আমার কথাই সত্য। আমি যদি বলি এখন রাত, দিনের বেলায় যদি বলি রাত, এটা রাতেই, এই হচ্ছে তার মনোভাব। এই দিয়ে কোন রাজনৈতিক দল হতে পারে, রাজনৈতিক দল হতে পারে না। রাজনৈতিক দল হচ্ছে জনগণের। আপনি নেতৃত্ব দিতে পারেন, আপনি নেতৃত্ব দিতে পারেন, সেই নেতৃত্ব কোনোদিন একক হতে পারে না। একটা সরকার চলে, সেখানেও ক্যাবিনেট থাকে, সকলের সাথে আলোচনা করতে হয়। আপনি আলোচনা করবেন, আর ওনাকে যদি বলি তাহলে তো পার্টি ছোট হয়ে যাবে, অনেক লোককে আপনার বাদ দিন, বলেন চলে যাক, চলে যাক, সব চলে যাক, আমি থাকলেই। এটা আমি মিথ্যা কথা বলছি না, এটা আমাকে বলেছে, আমি চ্যালেঞ্জ দেবো আপনারা তাকে জিজ্ঞাসা করেন। সে যেই তাকে বলেছে, সেই তাকে বুঝাতে গিয়েছে, বলে যে আপনারা চলে যান। তাহলে আমি একলাই পার্টি, তিনি একলা পার্টি, এইভাবে পার্টি হতে পারে। তাই আজকে আপনি এখানে অংশগ্রহণ, আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার যদি সব সাহস থাকে কাউন্সিল ডাকেন, কাউন্সিলে আমি আপনার সাথে নির্বাচন সেক্রেটারির মধ্যে আমি টুর্নামেন্টকে রাখবো, আপনি করেন। আপনার যদি সব সাহস থাকে, আপনার সেই সব সাহস নাই, আপনি সেটা পারবেন না। আপনি জানেন
আপনার স্ত্রীও হয়তো, যদিও স্ত্রীকে নিয়ে আপনি ওই কিছু করাতে বলেছেন যে স্বামী স্ত্রীর পার্টি, সেই স্ত্রীও হয়তো আপনাকে করতে, সেই স্ত্রীও হয়তো আপনাকে ভোট দেবে। তো আজকে আপনারা এসেছেন, এখানে যারা এসেছেন, আমাদের তো 20 পদ আগে 20 ভয়ে আপনি এখানে আছেন। আমরা এনেছে যে আমরা পার্টি ঐক্যবদ্ধ। আজকে ভাঙনের কথা উঠে গেল, ভাঙার কথা উঠে গেল। প্রেসিডেন্টের সদস্য যারা পাটোয়ারি বলেছেন যে আপনারা নাকি পার্টি কে ভেঙেছে? পার্টি আপনারা ভাঙার চেষ্টা করছেন, আপনারা চেষ্টা করছেন সবকে বাদ দিয়ে আপনারা শান্ত, সেইটা আমরা হতে দেব না। কেন? আপনারা যে প্রক্রিয়া বেছে নিয়েছেন সেই প্রক্রিয়া অবৈধ এবং আমরা এখানে যারা আছে প্রত্যেকে সব পদে অধিষ্ঠিত। আমরা আপনাকে আমি আবারও আহ্বান জানাবো, আপনি প্রেসিডেন্ট বলছি, কাউন্সিল ডাকেন, কাউন্সিলে ভোট করেন। গণতন্ত্রে যদি বিশ্বাস করেন, আপনি যদি পার্টিতে বিশ্বাস করেন, আপনি যদি পার্টির লোককে বিশ্বাস করেন, তাহলে নির্বাচনে আসেন। আমি দেখতে চাই আপনি কয় ভোট পান। আপনার সেই শক্তি নাই, আপনি সেটা করবেন না আমি জানি। তবে আপনি মনে করেন না যে পন্থায় আপনি এগিয়ে যাচ্ছেন, সেই পন্থায় আপনি পার্টির নেতৃত্ব রাখবেন। আমি তাই আজকে আবেদন করি, আপনারা দেখেছেন আমাদের কাজ হচ্ছে আজকে ঐক্যবদ্ধ হতো, নতুন দিগন্ত, নতুন অবস্থা, আজকে নতুন প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির একটা সম্ভাবনা আছে, কারণ জাতীয় পার্টি একমাত্র পার্টি আজকে 3টি দল এই দেশে শাসন, এই দেশকে আজকে আওয়ামী লীগ শাসন করেছে, এই দেশকে বিএনপি শাসন করেছে, এই দেশকে জাতীয় পার্টি শাসন। আজকে কার সময় প্রতিরোধ করার ক্ষেত্রে আপনারা কার সময় কি উন্নয়ন হয়েছে আপনারা জানেন, কার সময় কত টাকা দিয়ে উন্নয়ন করা হয়েছে সেটা আপনারা দেখবেন। আমরা যদি জনগণের কাছে যেতে পারি, আমরা জনগণকে যদি সত্য উদ্ঘাটন করতে পারি তাদের সামনে, সত্য উদ্ঘাটন, আমি জানি যে আমরা এই আগামী নির্বাচন আমরা অনেক 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 ভালো। তাই চলুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই। আমাদের বিভিন্ন পার্টির এখানে ইতিমধ্যে একটি পার্টির এখানে নেতৃবৃন্দ ইতিমধ্যে তারাও আমাদের সাথে ঐক্য প্রক্রিয়ায় তারাও অনেক দুঃখে চলে গিয়েছে, অনেক দুঃখে নির্বাচন করতে পারেননি ওনার স্ত্রীর কারণে, সেই জন্য ওনারা চলে গিয়েছে। সুতরাং আজকে সময় হচ্ছে চলে আমরা যদি সত্যি আজকে আপনারা বলছেন পার্টি কোথায় পেল? পার্টি হচ্ছে বিভক্ত। একদম পরিবারে 4টা ভাই আছে, 4 ভাই 4 জন, কিন্তু সকলে এক বাপের সন্তান। আজকে প্রত্যেকটা পার্টি বলে আমরা স্বাধীন, সুতরাং এর কোনো ভাঙন নাই। আমরা সকলে এক পরিবার, এই পরিবারকে আজকে এক ছাদের নিচে আনার প্রক্রিয়া শুরু হলো এবং ইনশাআল্লাহ আমরা এই প্রক্রিয়াকে আমরা সফল করতে পারি। আপনাদের আর সময় বেশি চাই না। তিনি ছিলেন সেনা ছাউনি, যখন দেশে অরাজকতা, দেশে হানাহানি, মারামারি, কাটাকাটি এবং একটা অনিশ্চয়তা, সমাজে দুর্বিষহ অবস্থা, কিং কর্তব্য বিমূঢ়, সেদিন দেশের মানুষের আহ্বান এসেছিল আপনারা আমাদের পাশে দাঁড়ান, সেনাবাহিনীকে আহ্বান করেছে। সেই রাত্রে সাত্তার সাহেবকে নিয়ে তিনি বঙ্গভবনে কথা বললেন। সাত্তার সাহেব তাকে অনুরোধ করলেন যে আমি পারছি না, আপনার দায়িত্ব।
সেনাপ্রধান। দেশের পরিস্থিতি আমার এই অল্প জীবনে আমি দেখেছি বারবার এমন হয়, পরিবর্তন হয় এবং সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হয়। অনুজীবনের কথাও আপনাদের মনে আছে। তো অনেকগুলো বিষয় আছে, আপনারা জানেন। আমি কারণ করতে গিয়ে বললাম, দেশ একটা অনিশ্চয়তার মধ্যে আছে, দেশ একটা পরিবর্তনশীল। আমাদের কিছু যুবক ছাত্র, নাগরিক পার্টি এবং বিএনপি আরো বহু দল চরমনাই সহ তারা একটা আন্দোলন করে সফল হয়েছে। পৃথিবীর সমস্ত জায়গায় পরিবর্তন হয় এবং এই পরিবর্তন সময়ের দাবি থাকে। আজকেও মনে হয় যে একটি সামনে পরিবর্তন অপেক্ষা করছে। সেই জন্য আমি অনুরোধ করব আমাদের জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দকে, কর্মীদেরকে, সমর্থককে, শুভাকাঙ্ক্ষীকে, যেটা এরশাদ সাহেবের পার্টি, সে একজন সাধারণ নাগরিক ছিল না, তিনি সেনাপ্রধান ছিলেন। তিনি নিজের থেকে দায়িত্ব নিয়েছিলেন। তিনি অনুভব করেছেন, মানুষ বলছে আপনি নিরাপত্তার প্রতি, সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতি, আমরা দেশের মানুষের ভাগ্য পূরণ করতে চাই আপনার নেতৃত্বে। বহু লোক কি বলেছে, তার মধ্যে আজকে আমাদের নুরুজ্জামান মুন্না সাহেব যে বক্তব্য রেখে গেলেন, তিনি থাকলে ভালো হয়তো। তিনি মাহবুবুর রহমান সাহেবের সাথে ছিলেন, তিনি এই জাতীয় পার্টির প্রথম মহাসচিব ছিলেন এবং তার সুযোগ্য কন্যা এখন সুপ্রিম কোর্টের সিনিয়র জাস্টিস। তিনি চলে গেছেন, আমাদেরকেও যেতে হবে পর্যায়ক্রমে। এই দলের মহাসচিব ছিলেন মিজানুর রহমান চৌধুরী, তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এই দলের মহাসচিব শাহবাজ, তিনি ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন, ছাত্রলীগের প্রথম সভাপতি এবং চিফ হুইপ ছিলেন। এই দলের মহাসচিব ছিলেন মেজর জেনারেল মাহমুদুল হাসান। এই দলের মহাসচিব ছিলেন ডেপুটি প্রাইম মিনিস্টার ডক্টর মতিন সাহেব। তিনি অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন। কোন পরীক্ষায় তিনি সেকেন্ড ফার্স্ট, তিনি আমাদের একটি গর্ব ছিলেন। এইভাবে রিয়াজউদ্দিন খোলা মিয়া, এরশাদ সাহেবের মামা, তিনিও কিন্তু মহাসচিব ছিলেন। এই দলের বহু ব্যক্তিত্ব এসেছে যারা এই দলের মহাসচিবের দায়িত্ব পালন করেছে। এই আমাদের মুন্নু সাহেব, তিনি জাজ ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন, তিনি মুক্তিযুদ্ধের একজন রণাঙ্গনের সাথী, আমরা একাত্তর যুদ্ধ করেছি, তিনি দায়িত্ব পালন করে আসছেন। তিনি কোথাও যেতে চাইলে আমাদের ষোলো নেতা কাদের ভাই যেতে দেন, এইখানে তিনি বক্তৃতা দেবেন, মাইকটা হাতে রাখবেন, একা বলবেন, তিনি এই যে ভালোবাসতেন। এখানে যারা এই আমাদের প্রেসিডিয়াম সদস্য, তাদেরও 50-এর উপরে বয়স হয়েছে, আমাদের চোখ, কিন্তু তাদেরও 50-এর উপরে বয়স হয়েছে। এরা প্রেসিডিয়ামের সদস্য ছিল, তাদের থেকে তিনি কাউকে মহাসচিব করতে পারতেন। ওরা এত বড় শক্তিশালী লোক, এই ঢাকা বিভাগের মহাসচিব, অতিরিক্ত মহাসচিব এবং সে যুব সংগঠনের সভাপতি ছিল, অনেক অভিজ্ঞতা সম্পন্ন। নারায়ণগঞ্জে একটি নাম যদি স্মরণ করতে হয়, তার মধ্যে খোকার নামটি আছে। ঢাকায় যদি নাম স্মরণ করতে হয়, খোকার নাম আছে। সেই খোকা আজকে কি পরিস্থিতি হইলে ওখান থেকে চলে এসেছে। তিনি এসে বলেছেন যে আমাকে ডাকছেন, আমি আসছি। পরশুদিন বলছেন, গতকালকে সে কনফার্ম করছেন, আপনাদের নিয়ে এসেছেন। যে যেখান থেকে সে থাকেন, আমি আপনাদেরকে এই পরিবারে আবার ফিরে আসার জন্য আমি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আমরা এই দেশে আমাদের ক্যান্টনমেন্টেও কিন্তু এরশাদ সাহেবের যে পরিমাণ সমর্থক আছে, আমাদের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং এর পিছনে তাদের পরিবার সকলেই কিন্তু এই সেনাবাহিনীর আশেপাশে আছেন। এরশাদ সাহেব যখন ইলেকশন করছে, বিপুল ভোটে জয় হয়েছে। আমাকে বলে গেছেন, আমি গল্ফ খেলি, আমাকে বলে গেছেন রুহুল আমিন, আমি তো হয়তো থাকবো না, তুমি গল্ফ ক্লাব সেরো না, তুমি এখানে থাকো। আমার অনেক ভালোবাসার লোক আছে এই ক্যান্টনমেন্টের আশেপাশে, তারা থাকে, তারা তোমাকে চেনে, তুমি দীর্ঘদিন মহাসচিব ছিলা, তুমি এদের খেয়াল রাখো। এখানে কাদের সাথে তার ভাই কিন্তু কিভাবে আসলেন, কিভাবে চেয়ারম্যান হলেন, আমরা তাকে কেন মেনে গেলাম, সবুদিন মূল্যায়ন করে মাইক পুলিয়ে হাতে নিয়ে
প্রথম তার দায়িত্ব হলো সরকারের বিরুদ্ধে বলা। সেটা অতীতেও বলেছেন, এখনো বলেন। আমরা রাজনীতি করি মানুষের জন্য, আমরা মানুষ রাজনীতি করি শান্তিপূর্ণভাবে সহ অবস্থানের জন্য। আমরা মানুষের মাথায় মানুষের আঘাত করার জন্য, মানুষের পেটে লাথি মারার জন্য যে রাজনীতি বা মানুষের ক্ষতি করার জন্য রাজনীতি, সেটা কখনো ইচ্ছা করেন। এই শান্তি রাজনীতির জন্য অল্লি বন্ধু আমাদেরকে রেখে গেছে। এই মানুষের জনপথে যেখানে যাবেন বাংলাদেশে, সেখানে দেখবেন যে এরশাদ সাহেবের একটি ছবি আছে, একটি উপজেলা আছে, একটি রাস্তা আছে। এই পৌরসভাগুলোকে, গ্রামগুলোকে তিনি আলো দিয়ে সাজিয়েছেন। একটি বাংলাদেশ তিনি আধুনিক বাংলাদেশ করতে চেয়েছেন, কিন্তু তিনি থাকলেন না, তিনি চলে গেলেন। আমি এটা আপনাদেরকে কিছু কথা না বলে পারছি না, আমাদের সবুজ মহোদয় আমাকে শোনা দেবেন। আমরা এই যে সামনে দেখেন এক গোছা রজনীগন্ধা, আর এই মানুষগুলো কি তার শুভ্রতা পেতে পারে না? এরশাদ সাহেব সৈনিক, পরিচিত সৈনিক। আমি এই সবাইকে আমি কথা দিচ্ছি, এখানে যারা আছেন সংশ্লিষ্ট সকলের জন্য আমি কথা দিচ্ছি, জাতীয় পার্টিকে ইনশাআল্লাহ আগামী দিনে একটি শক্তিশালী সংগঠন করবে নেতৃবৃন্দদেরকে নিয়ে। এবং যারা আছে বাহিরে আজ অপেক্ষা করছে যে একটি টেলিফোন আসুক, একটি চিঠি আসুক, একজন আমার কাছে আসুক। আর কতদিন বসে থাকবো? এরশাদ সাহেব চলে গেল, সেই জীবনে আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আনোয়ার হোসেন মঞ্জুর, শেখ শহীদ সহ, জামাল হায়দার, তারপরে ছাত্র সাহেব সহ আরো অনেক লোক আছে, কথা বলতেছি। আমরা সবাইকে নিয়ে সমাজ করি। আমি চেষ্টা করছি সবাইকে, আমি যতদিন ছিলাম মহাসচিব, আমি তাদের মতামতের ভিত্তিতে এই দলকে সংগঠিত করেছি। এরশাদ সাহেব শরণ দিতে গেছেন, আপনারা জানেন, আনিস ভাই আছেন, আমাদের নেতৃত্ব আছেন, তিনি জড়াই ধরে বলেছিলেন। আমার অনেক মন্ত্রী, অনেক অনেক সহকর্মী দলের বিভিন্ন দায়িত্বে ছিল, তারা কেউ সরোয়ার থেকে আমাকে আনতে পারে নাই, এত বড় একটা মহাসমাবেশ করে দিতে পারে নাই। আমি আনিস ভাই আপনাকে কথা দিচ্ছি, তোমাকে কথা দিচ্ছি, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমরা সেই দিন ফিরে আনবো। আবার জাতীয় পার্টি ক্ষমতায় যাবে, মানুষের প্রত্যাশা পূরণ করবে, শান্তি ফিরে আসবে, দেশের জন্য একটি ভাগ্য পরিবর্তনের যাত্রা শুরু করবো আমরা অচিরেই। এই জন্য আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আগামী 14 তারিখে আমরা স্মরণ সভা করব। অনেকেই আসবেন, তারা বলেছেন পর্যায়ক্রমে আমরা 1 মাস সময় পেলে ইনশাআল্লাহ বাংলাদেশে একটি জাতীয় পার্টি থাকবে, আর 2টি জাতীয় পার্টি থাকবে না। কেউ কেউ বলেন 6টি পার্টি, 7টি পার্টি। আমার ব্রাদার ইন ল, সে দুবাই থেকে, সে আসলো, জাতীয় পার্টি কি 7টা হইল না? আমি এই কথা শোনার জন্য এরশাদ সাহেব আমাকে 17 বছর মহাসচিব রাখেন, আমাকে বহুদিন স্টেট মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার, অ্যাডভাইজার, এগুলো আমি তার সময় ছিলাম। কিন্তু আমি যেগুলো চর্চা করেছি, অনুশীলন করেছি, সেগুলো সম্পূর্ণ কাজে লাগাবো। তারপরে আপনাদের যে কোনো উপদেশ, যে কোনো সহযোগিতা নিয়ে আমরা মানুষের কাছে যাব। শক্তি যার, সরকার তার, শক্তি যার, তার সাথে সকলে আসবে, এই বাস্তবতা। সেজন্য শক্তি অর্জনের জন্য আমরা সংগঠনকে শক্তিশালী করব এবং সকল নেতৃবৃন্দের ঘাম, পরিশ্রম, তাদের কষ্ট আমি চাই 3টি মাস আপনারা একটু পরিশ্রম করেন। মানুষ একটি শূন্যতা অনুভব করছে দেশে, মানুষের অসহায়তার শেষ নাই, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, জীবনের নিরাপত্তা নাই। মানুষ আশা করেছিল ইউনূস সাহেব দেশটাকে একটা পরিবর্তন করবে, বিদেশে তার সুনাম আছে, সুখ্যাতি আছে, কিন্তু সেই আশা পূরণ হলো না। সুতরাং এই আশা পূরণ করতে পারে জাতীয় পার্টি এবং এই দেশে যে সমস্ত দায়িত্বশীল নাগরিক আছে, যারা বিভিন্ন জায়গায় বিএনপি, আওয়ামী লীগ এবং নতুন পার্টি, ছাত্র, সবাই একত্রিত হয়ে আমরা দেশের মানুষের প্রত্যাশা পূরণ করব। জাতীয় পার্টির যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে দেশের মানুষের জন্য। আমাদের নতুন প্রজন্মকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। এই ছাত্র জনতা, তাদেরকে আমাদের এগিয়ে দিতে হবে।
আমি আরেকটি কথা বলে শেষ করবো যে একটি তরুণ ব্যারিস্টারকে নিয়োগ করেছেন কাদের সাহেব, তার অতীত কি? আমি একটা কথা বলি, অনেক কথা বলেছেন। আনিস ভাই এখানে আছেন, 3 বার এরশাদ সাহেবকে নিয়ে তার উপনির্বাচনে আমরা গেছি। ইলেকশনের 2 দিন আগে আমাদের আরপিওতে আছে যে কোনো ব্যক্তি, কোনো সরকারি লোক মানে গিয়ে ক্যাম্পিং করতে পারবে না। কিন্তু আমি পাশের সিটে 2টা-3টা হেলিকপ্টার নিয়ে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে গেছিলাম। তো প্রথম রাজনীতিতে আসছে এই ব্যারিস্টার, কারণ ব্যারিস্টারের প্রতি আমার বেশি ধরো যে আমার মেয়েও ব্যারিস্টার। কিন্তু এই ব্যারিস্টার পার করতে কত টাকা গেছে, কত লোকের হাত ধরতে হয়েছে, সরকারকে বুঝাতে হয়েছে, প্রশাসনকে বুঝাতে, বলতে পারেন যে ভিক্ষা চেয়ে আমি তাকে পাশ করাই নিয়ে এসেছি। কিন্তু আজকে সে আমাদের বলে আমরা বেইমানি করেছি, আমরা নিয়ে আসলাম তাকে, আর সে আমাদেরকে বলে বেইমানি। আমি গতকালকে বলছি যে বয়সের প্রয়োজন, অভিজ্ঞতার প্রয়োজন। শুধু লেখাপড়াই একটা লোক যোগ্যতার মাপকাঠি নয়। ব্যারিস্টারকে আমি বলবো যে কথা বলার আগে দরবার চিন্তা করবে। আমাদের ঘামে পরিশ্রমে কষ্টে যে জুলুম অত্যাচার সহ্য করে আমরা এই দলকে দাঁড় করিয়েছি। তোমরা এসে যদি দলকে ভেঙে চুরমার করে দাও, মনে করো এটা একটা রংপুরের পার্টি, রংপুরের মানুষ অনুভব করে আনিস সাহেবকে, রুহুল আমিন হাওলাদারকে, চুন্নুকে বহিষ্কার করার দৃষ্টতা কিভাবে হলো কাদের সাথে। একটা প্রাকৃতিক দলটাকে রংপুর নিয়ে গেছে। রংপুরে আরো নেতা আছে, আমি যোগাযোগ করছি, ইনশাআল্লাহ সারপ্রাইজ দেবো আপনাদেরকে। আপনারা দোয়া করেন। আমার বড় ভাই আসলাম মাহমুদ, আমরা 79 এমপি হয়েছি এবং আমি 81 সনে 82 সনে মন্ত্রী ছিলাম বিএনপি। পরবর্তীকালে আনিস ভাই আমাদেরকে নিয়ে আসছে, এরশাদ সাহেব তাদের একটা মানে কি বলবো যে শুভেচ্ছা দিল, একটা আশার বাণী শোনালো এবং তার সাথে যে মিলে গেল, তারপর আমাদেরও যেতে হলো। এই হইল আমাদের যাত্রা রাজনীতিতে। আপনার 45 বছর উপরে হয়ে গেল আমরা এই দলটা করি। তো আমাদের ধাক্কা দিলে, আমাদের একজন গালি দিলে আমরা বসে পড়বো, তা হতে পারে। আমাদের অঙ্গীকার আছে এরশাদ সাহেবের সাথে, আমাদের অঙ্গীকার আছে এরশাদ সাহেব যাদেরকে দেখে গেছেন তাদের সাথে আমাদের কথা আছে, তাদের সাথে আমাদের একটা বন্ধন আছে। সুতরাং এই মানুষগুলোর কাছে গিয়ে আমরা যদি কথা বলি, এখানে জায়গা দিতে পারবো না। এর পরবর্তীকালে আমরা ইনশাআল্লাহ বড় কিছু করব। যখন আপনারা দেখবেন নিচে অনেক লোক আমাদের আছে এবং ইনশাআল্লাহ সবাই চলে আসবে। আজকে লিখে রাখেন, আপনাদের হৃদয়ের মাঝে কথিত রাখেন, যেই জাতীয় পার্টি আজ দেখেন এটা 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ বিয়েকাল হয়ে যাবে। আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। যারা এই পরিবারের সদস্যরা, সেই মিজান চৌধুরী সহ, কাজী জাফর ভাই সহ, আরো যারা, বাবলু ভাই সহ জাতীয় পার্টির অনেক নেতৃবৃন্দ পৃথিবী থেকে চলে গিয়েছে, সারা বাংলাদেশের জাতীয় পার্টি। এবং তারা এই আমাদের নেতা কর্মীদের আত্মীয় স্বজন যারা এই পৃথিবীতে চলে গেছে, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সবাই যেন বেহেশত নসিব করে। যেই জন্য বলি, আমি অল্প থেকে কথা শেষ করবো, সেটা হলো আমরা একটা পরিবার। এই পরিবারটা দিয়ে গেছেন এরশাদ, তার অর্জন, তার কর্ম, তার 9 বছরের এই দেশ চলার সফলতা নিয়েই আমাদের পথ চলা, আমাদের অহংকার পল্লীবল হোসেন মোহাম্মদ এরশাদ। এই পরিবারকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। এই পরিবারকে সম্মান, এই পরিবারের সম্মান বহন করে পল্লীবল হোসেন মোহাম্মদ এরশাদের মাধ্যমে আমরা তার স্নেহের কর্মী, আমরা সবাই তার স্নেহের সন্তান। আজকে ওনার নাম ভাঙিয়ে কেউ কাদের স্বার্থ উদ্ধার করবে, সারা বাংলাদেশে জাতীয় পার্টির নেতা কর্মী এবং এরশাদের নেতা কর্মীরা, এরশাদের সন্তানরা তা মেনে নিতে পারে না। আজকে এখানে কথা আসতে পারে, আমি কেন আগে আপনাদের সাথে যোগাযোগ করিনি, অনেকে হয়তো প্রশ্ন করতে পারে। সত্যি কথা হচ্ছে কি, এই দলটার জন্ম থেকে এই দলের সাথে ছিলাম, আছি
থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। আমি অনেক চেষ্টা করেছি, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, আমার সহযোগিতাদের নিয়ে আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টিকে যদি ফ্যাক্টর করতে হয়, যা ঐক্যবদ্ধ একটা জাতীয় পার্টির প্রয়োজন। ঐক্যবদ্ধ জাতীয় পার্টি যখন হবে, এদেশের মানুষ তখন গ্রহণ করবে যে না, জাতীয় পার্টির ফ্যাক্টর এরশাদ সাহেব যেভাবে এই দেশ পরিচালনা করেছিল, তার সন্তানেরা, তার নেতা কর্মীরা এইভাবে দেশ কিছু দিয়ে যেতে পারবে। সেই আলোকে আমি অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু সেখানে কিছু মানুষ যারা ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থে চিন্তা না করে ব্যক্তির স্বার্থে নিজের নেতৃত্ব বজায় রাখার জন্য কিছু সাপের মতো আচরণ করে সবাইকে ছবল দিয়ে, সবাইকে হত্যা করে, তারপর একত্রিত ভাবে কয়েকজন মিলে এই এরশাদকে বিক্রি করে, তারা এই দলকে বিক্রি করে তারা স্বার্থ উদ্ধার করবে। সেই জায়গা থেকে তাদেরকে বের করতে পারিনি বলে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু আজকে সত্য কথা বলতে কি, আমি তার অহংকার নিয়ে কোনো কিছু হয় না। আমাদের ভাবতে হবে আমি কোনো কিছু না। ওইখানে যেটা দেখি শুধু আমি তো ইউজ করে না, সব আমরা করব, আমরা খাবো, আমরা দেখবো, তা হয় না। সব সম্মানের মালিক আল্লাহ, সব সম্মান দেয় আল্লাহ। সেই জন্য আল্লাহ কেন সম্মান দেয়? তার সকল বান্দাদের নিয়ে সবকিছু শেয়ার করে বান্দাদের কাছে থেকে ভালো কিছু করার জন্য। আর সেই দায়িত্বটা নিয়ে আজকে রাজনৈতিক নেতৃবৃন্দরা কাজ করে। সেই জন্য আমি কিন্তু এই কথা বলবো, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ, জাতীয় পার্টি কোনো ভাঙে নেই, জাতীয় পার্টি কোনো বহিষ্কার নাই, জাতীয় পার্টি সবার অধিকার আছে। বাংলাদেশের 3 নম্বর নেতা, 3 নম্বর নেতাকর্মী যাতে আছে সারা বাংলাদেশের সকল ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দ। আমি যতটুকু জানি আমার প্রত্যেকটা জেলার নেতৃবৃন্দের সাথে আমার যোগাযোগ আছে। তাদের ভালোবাসার মানুষ হিসেবে আমি একটু কথা বলতে পারি। সবাই একটা সুসংগঠিত জাতীয় পার্টি চায়, সবাই একটা শক্তিশালী জাতীয় পার্টি চায়, সবাই একটা ভালো জাতীয় পার্টি চায়, সবাই একটা ঐক্যবদ্ধ জাতীয় পার্টি চায়। সেইটাই তাদের আশা আকাঙ্ক্ষা। কিছু কিছু ধরাসাপ আছে এই পার্টিতে, তারা এই ঐক্যবদ্ধতা চায় না, তারা ঐক্যবদ্ধতা চায় না। চেয়ারম্যান সাহেবের কার্ডের মধ্যে শুধু সবাই চলে গেলে তাদের সুবিধা হবে, এরকম 2-4টা আছে ধরাসাপ। এই ধরাসাপ থেকে মুক্ত হওয়ার জন্য চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে আবার অনুরোধ করছি, আজকে ঐক্যবদ্ধ জাতীয় পার্টির সাথে আপনার ঐক্য থাকবেন। আপনাকে কেউ অশ্রদ্ধা করেনি, সবাই আপনাদেরকে নিয়ে, আমরা সবাইকে নিয়ে, এখানে যারা নেতৃবৃন্দ আছে তারা সবাই চায় একটা ঐক্যবদ্ধ জাতীয় পার্টি। আমি যতটুকু জানি, যারা বিভিন্ন সময় জাতীয় পার্টি থেকে চলে গিয়েছিলেন, বিভিন্ন দল করেছিলেন, তারাও চায় এরশাদের জাতীয় পার্টি আরো শক্তিশালী হোক, সবাই মিলে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নেব। সেজন্য আমি আপনাদের একটা কথাই বলবো, জাতীয় পার্টি কোনো ভাঙ্গে নেই। জাতীয় পার্টি আগে যে জায়গায় আছে সেই জায়গায় আছে, জাতীয় পার্টি ওইভাবেই থাকবে। সারা বাংলাদেশের 3 নম্বরকে সাথে নিয়ে একত্রিত হয়ে তাদের সেন্টিমেন্টটাকে শ্রদ্ধা করে আমরা সুন্দর একটা জাতীয় পার্টি গঠন করব, এই আহ্বান। অনেকে আছেন যারা একটা প্রস্তাব আছেন, যারা 1-1.5 বছর আগে চলে গিয়েছিলেন, আরেকটা দল করেছিলেন, তারা আজকে ঐক্যের আহ্বানে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি হিসাবে এই দেশের শক্তিশালী দল হিসাবে থাকার জন্য তারা আজকে এখানে এসেছেন বিনা শর্তে। আমি জাতীয় পার্টি সারা দেশের কর্মীকে বলবো যে আপনি দেখেন পার্টিকে দল থেকে নেতা বের করে দিয়ে দলকে 3 দিন ছোট করতে চায়, আর আমরা এই দলকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ করে বড় করতে চাই। এই হলো তার সাথে আমাদের ডিফারেন্স। কুকা সে আমাদের এমপি ছিল, তার অনেক মনের কথা আছে। গত নির্বাচনে তার আপনার মনোনয়ন নিশ্চিত ছিল, কিন্তু চেয়ারম্যান সাহেব আপনি আপনার স্ত্রীর নমিনেশনের কারণে এই 2টা নমিনেশন বাদ দিয়েছিলেন। এইগুলি তারা ভুলে নাই, ভুলবে না। শুধু তাই নয়, আপনি
বলেন যে ষড়যন্ত্রের বিরুদ্ধে। আপনি গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। আর পার্টির মধ্যে আমি বলেছিলাম বিশ্বের একের ক ধারা, এটা একটা ষড়যন্ত্রের ধারা। এই যে সংবিধানের যে মৌলিক গণতান্ত্রিক অধিকার তার সাথে সাংঘর্ষিক, এটাকে বাদ দেন। আপনি ক্ষিপ্ত হয়ে গেলেন, বলেন যে নো, এই ষড়যন্ত্রিক ধারা আমি বাদ দিব না। তাহলে আপনি কিসের গণতন্ত্রের কথা বলেন? বলেন একটা, বলেন আরেকটা। তারপরও আপনাকে আমরা ছাড়বো না। আপনার সাথে আমরা আগামী কাউন্সিল পর্যন্ত থাকবো। কাউন্সিল ইন্টার্ন হবে সারা দেশের জাতীয় পরিষদ সমর্থক কাউন্সিলররা কাকে চেয়ারম্যান চায় এবং কাকে বস চায়, সেই কাউন্সিলর কে সামনে রেখে আজকে আমরা এই প্রক্রিয়া করছি। আজকের দিনে যারা জাতীয় পার্টি চলে গেছিলেন এবং অন্যান্য দলের প্রায় 200-300 কর্মী, যারা নাকি লেখক কুকার কর্মী, তার সাথে অনুগত তার সহ যাত্রী, তারা আজকে এখানে এসে জাতীয় পার্টিতে একাত্মতা ঘোষণা করার কারণে তাদেরকে আমি দলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য ভূষণ বাবুদা, সেন্টু সহ যারা আহ্বান করেছিলেন জাতীয় পার্টি, যারা নাকি আগে চলে গিয়েছিল।